আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মধ্যে হাজির হলাম তুমি আছো হৃদয়ে গল্পের পার্ট 9 নিয়ে। তো চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। রোদেলা আমাদের দেখে খুব একটা অবাক হলো না। আমার পাশ থেকে শুধু নুসরাতকে দূরে ডেকে নিয়ে গেল। কি বলল আমি বুঝতে পারলাম না, কিন্তু বুঝলাম সে নুসরাতকে কিছু একটা বলছে। সবাই চলে যাওয়ার পর রোদেলা বলল, সরি, আসলে সবার সাথে এত খুশি ছিলাম যে আপনার কথা ভুলেই গিয়েছিলাম। কিছু মনে করবেন না প্লিজ। আমি কিছু বললাম না, শুধু মনে মনে হাসলাম আর ভাবলাম আপনি তো আমাকে কখনো মনেই করেননি, আবার ভুলে যাবেন কি করে। ইদানিং কেন জানি মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। মাঝে মাঝে প্রচন্ড ব্যথা অনুভব করি আমি। রক্ত মাংসের শরীরে কোনো এক কোণে ব্যথাটা হলে হয়তো ডাক্তার দেখিয়ে কিংবা মেডিসিন নিয়ে সারিয়ে ফেলতাম, কিন্তু ব্যথাটা যে মনের, মনের ব্যথার কোনো ওষুধ এই মন ভাঙার পৃথিবীতে আজও আবিষ্কার হয়নি। হলে হয়তো অনেক মানুষই এই অসহ্য ব্যথা থেকে মুক্তি পেত। কি জন্য এমন হয় জানি না, তবে সহ্য হয় না। মাঝে মাঝে মাথার মধ্যেও ব্যথা অনুভব করি। শুনেছি ব্রেন টিউমার হলে মানুষের মাথায় নাকি অনেক ব্যথা হয়। তাহলে কি আমারও? না না, আমার ভাবতে ইচ্ছে করছে না এসব। সৃষ্টিকর্তা আমাকে এতটাও পছন্দ করেন না যে তিনি আমাকে এত আগেই তার কাছে নিয়ে যাবেন। হয়তোবা এগুলো আমার মনের ভুল। আমার কোনো অসুখ নেই, যা আছে এগুলো সবই মনের অসুখ, শরীরের নয়। আমি পুরোপুরি সুস্থ একজন মানুষ। দেখতে দেখতে বিয়ের অনেকটা দিন পার হয়ে গেল, তবুও রোদেলার সাথে আমি ফিজিক্যালি ফ্রি হতে পারিনি। আমি যদি চাই তাহলে হয়তো এই কাজটা আমি করতে পারবো, তবে সেখানে কোনো ভালোবাসা থাকবে না। আর ভালোবাসা ব্যতীত এই কাজটা আমার দ্বারা কোনোদিনও সম্ভব না। এই সমাজের মানুষ খুব খারাপ। বিয়ের পর যদি কারো বাচ্চা কাচ্চা না হয় তাহলে ছেলে মেয়ের দোষ খুঁজে বেড়ায় সব সময়। আমার ক্ষেত্রেও এমন হবে ভবিষ্যতে, সেটা আস্তে আস্তে আমি বুঝতে পারছি। সেদিন মা ফোন দিয়ে বলল তাড়াতাড়ি একটা নাতির মুখ দেখতে চায় তারা, অথচ তারা জানে না বাচ্চা হওয়ার মতো এত ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের মধ্যে এখনো গড়ে ওঠেনি। অফিসে কত বোরিং টাইম পার করি। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে কাউকে ফোন দিয়ে কথা বলি, নিজের মনের একান্ত গোপন কথাগুলো একান্তে কারো সাথে শেয়ার করি, কিন্তু ফোন দেওয়ার মতো কাউকে খুঁজে পাই না। যদি কেউ একজন কখনো খুব ভালোবাসা নিয়ে ফোন করে বলতো, তুমি কি দুপুরে খেয়েছো? না খেলে কষ্ট করে খেয়ে নাও, না হলে শরীর খারাপ করবে। আমি তোমার জন্য রাতে অপেক্ষা করব, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কিন্তু এতটা ভালো কপাল আমার এখনো হয়নি। আমার বিয়ে করা বউ থাকলেও আমার ভালো কিংবা খারাপ লাগাতে তার খুব একটা মনোযোগ নেই। সে শুধু নিজের ভালো থাকা এবং ভালো দিকটা নিয়েই মনোযোগী। আমার দিকটা নিয়ে তার ভাববার সময় হয় না কখনো। অফিস শেষ করে রাতে যখন বাসায় গেলাম তখন দেখলাম মেঝেতে কেউ একজন মরার মতো পড়ে আছে। বুঝতে পারলাম রোদেলা, কারণ সে ছাড়া তো আর কেউ নেই। মনের ভিতর কেন জানি প্রচন্ড ভয় কাজ করতে লাগলো। কেউ কি রোদেলার রুমে ঢুকেছিল কিংবা রোদেলার সাথে খারাপ কিছু করেছে? এসব ভাবতেই মনে হলো আমি কি সব ভাবছি। ছি, আমি ডিপ্রেশনে কি সব উল্টাপাল্টা চিন্তা করছি এসব। আমার রোদেলাকে হাসপাতালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি, না হলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি তাকে সে রাতেই হাসপাতালে নিয়ে যাই। তার হঠাৎ করে এমন হওয়ার কথা আমি সবার কাছ থেকে গোপন রাখলাম, কারণ রোদেলার অনেক বড় একটা রোগ হয়েছে। আমি যখন ডাক্তারের কাছে জানতে চাইলাম, সে তো আগে কখনো হঠাৎ করে এমন অসুস্থ হয়নি। তাহলে কিভাবে কি হলো? সেও তো কখনো কিছু বলেনি অসুখ নিয়ে। তখন ডাক্তার বলল তার যে এমন কঠিন অসুখ হয়েছে সে নিজেও হয়তো বুঝতে পারেনি। সবকিছু স্বাভাবিকভাবেই নিয়েছিল। বর্তমানে তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। বেঁচে থাকার জন্য অন্তত একটা কিডনি তার দরকার। আর সবচেয়ে বড় সমস্যা হলো তার রক্তের গ্রুপ এ নেগেটিভ। পৃথিবীর খুব কম মানুষেরই এই রক্তের গ্রুপ আছে। সেখানে রোদেলার অপারেশনের জন্য অনেক রক্ত দরকার। ডাক্তারকে যখন বললাম আপনি ব্যবস্থা করেন, যত টাকা লাগে আমি দেব, তখন ডাক্তার আমাকে একটা কথাই বললেন, এই পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে হয় না জনাব। যখন দেখলাম রোদেলার মৃত্যু নিশ্চিত, তখন কেন জানি আমার মনে হলো আমি তাকে বাঁচাতে পারি। তখন হয়তোবা আমার বাঁচা নিয়ে 7-5 তৈরি হবে, কিংবা মারা যাব আমি। তবে আমি চাইলেই রোদেলাকে বাঁচাতে পারি। আমার তো 2টা কিডনি এখনো ভালো। আমার বেঁচে থাকার জন্য তো একটা কিডনি হলেই হয়, আরেকটা দিয়ে আমি রোদেলাকে নতুন জীবন দিতে পারি। আমি তাকে নিজের চোখে এভাবে মরতে দেখতে পারি না। তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি রোদেলাকে আমার একটা কিডনি দিয়ে দিব। সে আমাকে ভালো না বাসলেও আমি তাকে আমার ভালোবাসায় সারা জীবন বাঁচিয়ে রাখতে চাই।
কিন্তু যখন ডাক্তারকে কিডনি দেওয়ার কথা বললাম তখন সে রাজি হলো না, কারণ আমার রক্তের গ্রুপও এ নেগেটিভ। অপারেশনের সময় দুজনের জন্যই প্রচুর রক্ত লাগবে, যেটা জোগাড় করা সম্ভব না। আমি ডাক্তারের হাতে পায়ে ধরে অপারেশন করার অনুরোধ করলাম। একটা জীবনের বিনিময়ে তারা আরেকটা জীবন বাঁচাতে চায় না, তবুও তারা আমার কথা রেখেছিল। এর জন্য আমি তাদের কাছে অনেক অনুরোধ করেছিলাম। ডাক্তাররা রোদেলার অপারেশন করার জন্য রাজি হয়ে যায়, আর আমিও নিজের মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যেতে থাকি। রোদেলার অপারেশন হয়ে যায়। তার শরীরের সমস্ত রক্ত আমার শরীর থেকে নিয়েছিল ডাক্তাররা। একজন মানুষ নিজের শরীর থেকে যে পরিমাণ রক্ত দিতে পারে তার থেকেও অনেক বেশি দিয়েছিলাম আমি, শুধুমাত্র রোদেলাকে বাঁচানোর জন্য। কারণ আমি চাইনি মেয়েটা এত আগেই এই সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে অজানার পথে পাড়ি জমা। ডাক্তাররা ভেবেই নিয়েছিল আমার হয়তো আর বেঁচে ফেরা হবে না, কিন্তু সৃষ্টিকর্তা যদি কাউকে বাঁচিয়ে রাখতে চান তাহলে সে মৃত্যুর দুয়ার থেকেও ফিরে এসে পৃথিবীতে বেঁচে থাকতে পারে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি রোদেলাকে একা রেখে কিছুদিনের জন্য দূরে কোথাও চলে যাই, কারণ আমি চাইনি রোদেলা কখনো জানুক আমি তাকে আমার একটা কিডনি দিয়েছি, যেন সে বেঁচে থাকতে পারে। যে মানুষটাকে সে এক মুহূর্তের জন্য নিজের স্বামী হিসেবে কখনো মেনে নিতে পারেনি, একটু ভালোবাসা দিতে পারেনি, সবসময় দূরে রেখেছে, সেই মানুষটাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছে। এটা যখন সে জানবে তখন হয়তো সে আমাকে ভালোবাসার জন্য মরিয়া হয়ে উঠবে। যে কোনো কিছুর মূল্যে সে আমার কাছে আসতে চাইবে। কিন্তু আমি তার কাছ থেকে কখনো করুণার ভালোবাসা চাই না, তাই নিজেকে তার কাছ থেকে কিছুদিনের জন্য দূরে সরিয়ে নিচ্ছি। যদি বেঁচে থাকি তাহলে আবার তার কাছে ফিরে আসব, আর যদি মরে যাই তাহলে কারো কোনো অভিযোগ থাকবে না আমার বিরুদ্ধে। কেউ কখনো জানতেই পারবে না আমার এই মৃত্যুর রহস্য। প্রায় 15 দিন পর আমি রোদেলার কাছে ফিরে আসি। সে জানে আমি আমার অফিসিয়াল কাজের জন্য বাইরে গিয়েছিলাম। আমি এটাই তাকে জানাতে বলেছিলাম ডাক্তারদের। আমি জানি সে আমাকে আগের থেকে আরও দূরে ঠেলে দিবে, তবে এটা ভেবে অনেক ভালো লাগছে সে যখন জানবে আমি তাকে নিজের বাম পাশের কিডনিটা দিয়ে আমার জন্য বাঁচিয়ে রেখেছি, তখন হয়তো সবকিছু ভুলে সে আমাকে নিজের থেকে বেশি ভালোবাসতে চাইবে। তবে আমি এটা তাকে নিজ থেকে কোনোদিনও বলবো না। সে যদি সত্যিই আমাকে ভালোবাসে তাহলে কোনো একদিন এই অপ্রকাশিত সত্যিটা সে জানতে পারবে। আর যদি আমার ভালোবাসা মিথ্যা হয় তাহলে কখনোই সে জানতে পারবে না আমার এই ত্যাগের কথাটা, কিংবা কখনো জানার চেষ্টাই করবে না। তো গাইস, আজকের পার্ট 9 এখানেই শেষ করতেছি। যদি গল্পটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত জানাবে। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যেন সকল পর্ব আপলোড করার সাথে সাথে সর্বপ্রথমেই তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।